নবম শ্রেণী ইতিহাসের আজকে আমরা প্রথম অধ্যায়টা প্রথম পর্বে ভালো করে জেনে নেব। আমি আগে ভিডিও দিয়েছি, অনেকে কমেন্ট করছে স্যার আর একবার ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিন আমাদের, তাহলে আমাদের খুব সুবিধা হয়। চলো আমি তাদের জন্য ভিডিওটা করছি। দেখো, এই অধ্যায়টা হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। স্যার ফরাসি জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ, ফরাসি হচ্ছে ইউরোপ মহাদেশের একটা দেশ ফ্রান্স। ফ্রান্সের ইতিহাস অর্থাৎ 1789 সালে যে একটা ভয়ঙ্কর বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের কথা আমরা পড়ব। ফ্রান্স ইউরোপ মহাদেশে, যেমন স্পেন, পর্তুগাল, জার্মান, ইটালি, অস্ট্রিয়া, এইগুলো তো ফ্রান্সের অনেক দেশ আছে, তার মধ্যে ফ্রান্সের একটা দেশের কথা আমরা পড়ব। স্যার এত কিছু ইতিহাস থাকতে আমরা ফ্রান্সের ইতিহাস পড়ব কেন? হ্যাঁ, এটা ভয়ঙ্কর বিপ্লব। মানুষ না খেতে পেয়ে, মানুষ অত্যাচারিত হয়ে রাজাকে আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ, সে রাজাকে গিলোটিন যন্ত্রে হত্যা করা, অদ্ভুত রাজাকেই হত্যা, সে বিপ্লবের কথাটা মনে রাখতে হবে, বেশি আগেকার কথা নয়। দেখো 1789, ওটা 1800 ধরো, এখন 2021 চলছে, এবং কিছু 200 বছর একটু আগে গেলেই আমরা পেয়ে যাব। সেই ইতিহাসটা আমরা আজকে পড়ব। সেই ফ্রান্সে কেন বিপ্লব ঘটেছিল। দেখো, একটা বিপ্লবের পিছনে একটা ভয়ঙ্কর মারামারি ঘটনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তাহলে ফ্রান্সে কি এমন ঘটেছিল? হ্যাঁ, ফ্রান্সে অর্থনৈতিক অবস্থায় একেবারে ভেঙে পড়েছিল। অর্থাৎ রাজার যে আয়, ট্যাক্স যেটাকে আমরা বলি কর, যে কোনো রাজার আয় তো সেই রাজ্য ওই জনগণের কাছ থেকে ট্যাক্স কর নিয়ে। আমাদের রাজ্যেরও আয় তাই, তেলের কর, জমি বেচা কর, রাস্তা পার হওয়ার কর, রাস্তা পারাপার, সেতু কর, আমাদেরও অনেক কর আছে। সেই সব করগুলো রাজার ঘরে জমা হয়, সেগুলোতে কর বেতন দেওয়া হয়, উন্নতি করা হয়, রাস্তাঘাট তৈরি করা হয়। তাহলে সেই কর অর্থাৎ কর দিতে পারতো না, প্রচুর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল। তার অনেকগুলো কারণ ছিল। অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক ছিল না ফ্রান্সে। যা জমি যদি ধরা হয়, জমি যে পরিমাণ ছিল মাত্র 60 থেকে 67, ওই 67 হবে, বাকি 35% জমি কিন্তু যারা চাষ করত, যারা ভোগ করত সম্পত্তি, তারা কিন্তু কোনো কর দিত না। তাহলে এই সামান্য কটা মানুষের কাছে কর নিয়ে তো রাজ্য চলে না, একটা সম্রাট চালাতে পারবে না। সেই জন্য একটা কর ব্যবস্থাটা ভেঙে গিয়েছিল। তো কেন সবাই কর দিত না, তার কারণটা দেখে নাও। কর ব্যবস্থা যখন আমরা প্রথমেই আলোচনায় এসে গেছি, এই চিত্রটা দেখতে পাবে। দেখো, 3টে সম্প্রদায় ভাগ ছিল। এক, প্রথমে তো সবার উপরে রাজা থাকবে, তারপরে যাজক প্রথম, দ্বিতীয় হচ্ছে আভিজাত্য অর্থাৎ যারা একটু বড় লোক, তৃতীয় সম্প্রদায় হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, তাঁতি, কুমোর, শিক্ষক, এরা কিন্তু তৃতীয় সম্প্রদায় মানুষ। তাহলে ওপরে দেখো পরিষ্কার লিখে দিয়েছে, বইটা খুব ভালো, বলছে যে এরা কিন্তু কর দিত না, এরা 1,30,000 মতো ছিল। দ্বিতীয় দেখো, যাজকরা কর দিতই না, এরা কিন্তু 10 ভাগ জমি ভোগ করে নিত। আবার দেখো, সমস্ত জমিতে যদি আমরা 100 ভাগ ধরি, 10 ভাগ ওরা নিয়ে নিল। আবার দেখো আভিজাত্য, এরাও কিন্তু কর না দেওয়া প্রদান করে না, প্রায় কর প্রদান এরা করও প্রদান করে না। এরা কিন্তু 25 ভাগ সম্পত্তি ভোগ করত। তাহলে 35 ভাগ চলে গেল, থাকলো 65 ভাগ। তো 65 ভাগ চাষ করতো তৃতীয় সম্প্রদায়, ওদের কাছ থেকে ভীষণ কর নেওয়া হতো, ওরা কিন্তু আর পেরে উঠতো না। তো কর ব্যবস্থাটা ভালো ছিল না। তারপর দেখো, ঠিক আছে, রাজার আয় না হয় না,
আবার মানুষ অত্যাচারিত হতো। কেমন করে হতো? ওদের আবার বিচার ব্যবস্থাটা এমন ছিল যে রাজা বিচারকের ছেলে বিচার হবে, সে এখন লেখাপড়া জানুক না জানুক, কীরকম ব্যবস্থা, সে কি বিচার করবে। আবার বিচার ব্যবস্থাকে টাকা দিয়ে কিনে নেওয়া হতো। তাহলে আবিজাত্যরা 1000 দোষ করলো, যাজকরা 1000 দোষ করলো, কিন্তু তার টাকার জোর ছিল, তারা কিন্তু রেহাই পেয়ে যেত। তাহলে বিচার ব্যবস্থাটা ভালো ছিল না। আবার দেখো, মানে দুটো আইন ছিল, আইন ব্যবস্থাটা দেখো শাসন ব্যবস্থার মধ্যে লেত্র অফ দ্য ক্যাশ, লেত্র অফ দ্য গ্রেস, দুটো ছিল। গ্রেসে মুক্তি করে দিত, ক্যাশে ভরে দিত। কাউকে বিনা বিচারে ভরতে হবে, লেত্র অফ দ্য ক্যাশ আইন প্রণয়ন করে ভরে দিল, অর্থাৎ কালা আইন। তাহলে আইন ভালো নয়, অর্থনীতি ভালো নয়, কর ব্যবস্থা মানে অর্থনীতি ভালো নয়। আবার আমরা দেখলাম যে শাসন ব্যবস্থাটাও ভালো নয়। এর যেন ভীষণতম খারাপ বলে অ্যাডাম স্মিথ তার একটা গ্রন্থ লিখেছিলেন, ওয়েলথ অফ দ্য নেশন। তিনি সেই গ্রন্থে, মানে এটা ছিল এক ধরনের বুদ্ধিজীবী, এরা মানে অর্থনৈতিকবিদ, এরা কিন্তু লিখেছিলেন যে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, একেবারে জাদুঘর হয়ে গেছে ভ্রান্ত অর্থনীতি। অর্থনীতিটাই ঠিক নেই, কিন্তু শাসন ব্যবস্থা সম্পর্কে উনি বলেননি, অর্থনীতি সম্পর্কে বলেছিলেন। বললে হয়তো তার কোনো ব্যবস্থা হতো ভালো। ফ্রান্স কিন্তু পারত মানে বিপ্লবটাকে আটকাতে, যদি কিছু আগে থেকে ব্যবস্থা নিত। যে ভালো ভালো অর্থনীতিবিদ ছিল, নেকার, তুর্গো, এরা এদের কাছে পরামর্শ পরে নিল। আবার দেখো ফ্রান্সের মজার ব্যাপার, কর তো অনেক ছিল, আমরা জানবো। ফ্রান্সের একটা ঘটনাটা আমরা জানি, দৈব রাজতন্ত্রের ধারণা। অর্থাৎ ফ্রান্সে যদি কেউ সম্রাট হতো, সে বলতো আমি কিন্তু ঈশ্বর আমাকে পাঠিয়েছে বলেই কিন্তু আমি সম্রাট হতে পারলাম, এটা কিন্তু ঈশ্বরের দান। তাই যদি তোমরা আমাকে অপমান করো, তাহলে ঈশ্বরকে অপমান করছো, তাহলে তোমাদের সাজাও হবে বিরাট। এই ছিল শাসন ব্যবস্থা। এখানে দেখো দৈব রাজতন্ত্রের ধারণাটা আছে। তাহলে বলো, সে দেশ, সে জায়গাটা সেই সম্রাট চালাতে পারবে? চালানো সম্ভব? সম্ভব নয়। আবার আরও গুণ ছিল। কেমন গুণ দেখো, এই যে ষোড়শলুই, এই পঞ্চদশ, অর্থাৎ এটা একটু বলে দিই, অনেকে হয়তো ষোড়শলুই বুঝতে পারবে না। 16 নম্বর, চতুর্দশ মানে 14 নম্বর। 1 থেকে 2, 3, 4 কোনো ঝামেলা হয়নি, 15 পর্যন্ত আরম্ভ হয়েছে। চতুর্থ থেকে আরম্ভ, চতুর্দশ লুই বলতো তবে আমি রাষ্ট্র। চতুর্দশ লুই আরম্ভ করে গেছে, আমি রাষ্ট্র, আমি যা বলবো তাই, চিন্তা করো। বেশ, সেটা যা করলো করলো। পঞ্চদশ লুই এসে আবার কী করলো জানো? অস্ট্রেলিয়া বিপদে পড়েছে, তাকে সাহায্য করা। এই বিপদে পড়েছে, তাকে সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করা। নিজের দেশে কিছু নেই, তো পঞ্চদশ লুই তার 12টা বাজিয়ে দিয়ে গেল। বাকি থাকলো ষোড়শ লুইয়ের পালা। ষোড়শ লুইয়ের আমলে কিন্তু এই যে ঘটনাগুলো। আবার ষোড়শ লুই বিয়ে করেছিল কোথায়? বিদেশে। সেখানে আবার অস্ট্রিয়ার মেয়ে, তিনি আবার তার নাম ছিল মারি আঁতোয়াতেত। তাহলে তারা আবার কত 1000 না 200 কত সহচারিণী ছিল, সেসব ইতিহাস অন্য বইয়ে তোমরা পাবে। কিন্তু আমি এই বইটা ভালো লেগেছে কারণ ওকে সহজ করে, খুব সহজ ভাষায় লেখা আছে, অত সবটা তুলতে পারে না লেখক। তারপর দেখো করগুলো একটু আলোচনা করি। তাহলে কর ব্যবস্থা তো ভেঙে পড়েছিল, আমরা জানলাম, কর তো দিতই না। আবার দেখো ওই যে যাজক দেখলাম না দ্বিতীয় সম্প্রদায়, আগের ছবিটাতে, ওই যাজক দিকে না একটা কর দিতে হতো। কারা দিত? তৃতীয় সম্প্রদায় যারা থাকতো, যত ঝামেলা তাদের, যত ট্যাক্স, যত কর তাদেরকে দিতে হবে, আর তারা জমি বেলায় ভোগ করতে পারবে না। তাই সে তৃতীয় সম্প্রদায়কে একটা কর দিত, যাজককে কর, সেটাকে বলা হয় ধর্মকর। আসলে যাজকরা ছিল কিন্তু ধর্ম প্রমাণ। আমি দেখাই ছবিটা আর একবার। এই যাজকরা দেখো প্রথমেই রয়েছে না, এরা কিন্তু ধার্মিক লোক ছিল। তো আমাদের যেমন পুরোহিত, ওখানে তেমন যাজক, বা আমাদের যেমন ইসলাম ধর্মেরও আছে, তাই যারা ধর্মকে পরিচালনা করতো, ওদিকে না আবার কর দিত। তো সেই জন্যে ধর্মকর বলা হয় টাইথকে। অনেক সময় বানানটা টাইথ হয়, টাইদ হয়, টেই হয়, ঠিক আছে। আবার টাইথ করটাকেও বলা হয় ধর্মকর, এখানে দেওয়া আছে। তো এটা কিন্তু চার্চকে দেওয়া কর বা যাজকদের দেওয়া কর, ধর্মকর। বেশ, সেটা হলো, এরা দেবে।
তার আভিজাত্যরা দেবে না। আবার দেখো লবণ কর ছিল, লবণ কিনলে কর লাগবে, ক্যাবেল। সেতু পেরোলে কর লাগবে, পেঁয়াজ। রাজাকে দিতে গেলে একটা কর লাগবে, ক্যাপিটেশন। তাহলে দেখো কত কর। আবার মানে তামাকজাত কি মদ এসবগুলো এইডস বলা হয়। মূল্যে লদে ভঁত, এইসব কর। বেগার কর ছিল, কর কি গাদা কর ছিল। বেগার কর অর্থাৎ মানে সামন্ততান্ত্রিক আইন অনুসারে সামন্তপ্রভুকে অনেক প্রকার ভেট দেওয়া অধিকারী ছিল। সামন্ত রীতি অনুসারে তাকে অনেক রকম কাজ করে দিতে হতো, পরিশ্রম করে দিতে হতো, কোনো কর দিত না। যেমন গম ভাঙানো, খাদ্য প্রস্তুত করা, এইসব প্রভুর বাড়ি থেকে করতে হতো, সেগুলো কিন্তু হলো বেগার কর। তাহলে কিন্তু ভীষণতম একটা খারাপ দিক কিন্তু তখনও চলছে 1789 সালে। 7-8-9 অর্থাৎ আগ লাগিয়ে দেবে, মনে থাকবে গোটা চ্যাপ্টারটা ওই সালের ঘটনা। দেখো বুর্জোয়া ছিল কিন্তু তৃতীয় সম্পদের অংশ। বুর্জোয়া মনে রাখবে, বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্পদের অংশ, যাজকরা ছিল প্রথম, আভিজাত্যরা ছিল দ্বিতীয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এইবার দেখো দৈব রাজতন্ত্রের ভাবনা। এদিকে কিন্তু এদের যে রাজা যে অনেক ভুল ত্রুটি করছে, সেটা কিন্তু মন্টেস্কু, ভলতেয়ার, রুসো এরা ছিল দার্শনিক। এরা কিন্তু লিখছিল বারবার, কিন্তু তারা নিজস্ব গ্রন্থে লিখছিল যে এগুলো রাজাদের অনেক ভুল ত্রুটি। রুসো তো অনেক বিপ্লবী কাহিনী লিখত। রুসো বলতো কি জানো, যে এইখানে দেখো রুসোর কথাগুলো, জনগণের ইচ্ছারই প্রতিফলন, রাজার দৈবতন্ত্র ভ্রান্ত। রাজা যে দৈবতন্ত্র বলছে না, আমি ঈশ্বরের কথায় রাজ সম্রাট হয়েছি, অর্থাৎ আমাকে অপমান করা মানে ঈশ্বরকে অপমান করছো, এটা কিন্তু ভুল ধারণা। জনগণের ইচ্ছার প্রতিফলন হলো রাষ্ট্র, জনগণ ইচ্ছা করি কিন্তু রাষ্ট্রকে তোমাকে পাঠিয়েছে। এইগুলো কিন্তু রুসো লিখতে শুরু করেছিল। আরও রুসো দুটো, মানে রুসোর মেন বইটা ছিল সোশ্যাল কন্ট্যাক্ট, যেটাকে বাংলায় বলা হয় সামাজিক চুক্তি। দুটোই কিন্তু রুসোর লেখা। সোশ্যাল কন্ট্যাক্ট কাজ, আর সোশ্যাল কন্ট্যাক্ট বাংলায় হচ্ছে সামাজিক, সোশ্যাল মানে সামাজিক, কন্ট্যাক্ট মানে চুক্তি। এটা কিন্তু ভুলে যেও না। বেশ, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ছোটো প্রশ্নগুলো মানে একটা অ্যাপসে করেছি, প্রশ্ন উঠবে, লেখা উঠবে, উত্তর উঠবে, প্রশ্ন উঠবে, আবার উত্তর উঠবে, আস্তে আস্তে দেখতে পাবে, খুব ভালো পড়তে পারবে। অ্যাপসটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমরা এই যে দার্শনিকরা থাকতো ভালো ভালো, মন্টেস্কু তিনি কিন্তু বিশাল এক আভিজাত্য পরিবারের মানুষ। একটা ভালো নাম কি জানো, ছিল খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্রাঁসোয়া মারি আরুয়ে। তিনি চাইছিলেন ইংল্যান্ডে যেমন নিয়ম নীতি আছে, সেই নীতিটা তার কাছে যেন এখানে ফ্রান্সে চালু হোক, ফ্রান্সে এই দুরবস্থা কেটে যাক। তিনি কিন্তু বারবার কিন্তু চেষ্টা করতেন। তিনি মনে করতেন কি জানেন, মানে আইন, শাসন, বিচার বিভাগ যদি একজনাই চালায়, তাহলে কিন্তু রাজার স্বৈরতন্ত্রী হয়ে উঠতে বাধ্য। রাজার স্বৈরতন্ত্রী হয়ে উঠতে বাধ্য যদি একজনের হাতেই সব থাকে। পৃথক পৃথক একটা ভাবনা তিনি চেয়েছিলেন। তিনি লিখেছিলেন দ্য পার্সিয়ান্স লেটার্স। এটা বইয়ের মাধ্যমেই এরা কিন্তু প্রকাশ করতো নিজেদের বক্তব্যগুলো। ভলতেয়ার তিনিও লিখেছিলেন, তিনি কিন্তু সাহিত্যিক ছিলেন একজন, ও দার্শনিকও ছিলেন। তিনি ক্যান্ডিড বলে, ক্যান্ডিড হয় উচ্চারণটা বা লাস্টে, ক্যান্ডিড বলে ইংরাজি অক্ষর তো এই জন্য বাংলায় চেঞ্জ হয়। তিনি ক্যান্ডিড বলেও কিন্তু তিনি মানে বইয়েতেও গ্রন্থতে তিনি উল্লেখ করেছিলেন। তিনি আবার কেমন লিখতেন দেখো, যে চার্চ এবং যাজকদের দুর্নীতি, অনাচার সম্পর্কে লিখতেন। রাষ্ট্রের দ্বারা ব্যক্তি স্বাধীনতা অধিকারকে খর্ব করার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। দেখো এরা কিন্তু এক এক ধরনের এক একটা দার্শনিক লিখে চলেছে। ফ্রান্সের যে দুর্বলতা, ফ্রান্স আসলে 1600 লুই প্রচণ্ড দুর্বলতা ছিল, দুর্বল শাসক ছিল। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতে ঘটতে কী ঘটলো, আমি একটু যুদ্ধের আগে পর্যন্ত যাব, অর্থাৎ বিপ্লবের ঠিক আগে শুরু করতে। তখন যখন খারাপ অবস্থা, তখন তো রাজা বাধ্য হলো কাকে ডাকতে, তুর্গ, নেকার এদেরকে ডাকলো। আমি তোমাদের গল্পের আকারে বলে যাচ্ছি, যে তোমার ডিটেলসে পড়ে আলোচনা করতে পারবে, যদি জানা মনে হয় তাই। তো তার আগে কী ঘটনাটা ঘটলো একটা পেয়ে যাবে। বেশ, চলো আমরা দেখিনি। তুর্গ, নেকার এদেরকে ডাকলো একটু সামলে দেওয়ার জন্য। এরা ছিল বড় বড় অর্থনীতিবিদ। ওরা বললো, রাজামশাই আপনাকে কর নিতে হবে যাজকদের কাছ থেকে, আভিজাত্যদের কাছ থেকে।
ওরা এত সম্পত্তি ভোগ করছে, ওরা যদি কর না দেয় আপনি চালাবেন কী করে? শুধু তৃতীয় সম্প্রদায় কর দেবে, এদের নিয়ে তো সাম্রাজ্য চলে না। ঠিক আছে, কর নেওয়া হবে, সেরকম রাজা তখন বললে ঠিক আছে, একটা যাজক তোমাদের কর দিতে হবে, আভিজাত্য সম্প্রদায় তোমাদের কর দিতে হবে। ওরা তখন বললে না হে, আমরা তো কোনোদিনই কর দিই না, 175 বছর ধরে চলছে আমরা এসব দিই না, আজকে কেন দিতে যাব? তাহলে সেই সভা ডাকা হোক, আবার এসএস জেনারেল সভা ডাকা হলো, যেটা 175 বছর পর রাজা ডাকতে বাধ্য হলো। চিন্তা করো, সেই সভায় নিয়ম কী ছিল জানো? 3টে সম্প্রদায়, প্রতি সম্প্রদায় পিছু একটা ভোট হবে, অর্থাৎ আভিজাত্যরা যত মানুষই থাকবে একজন তাদের নেতাকে ভোট দেবে, তৃতীয় সম্প্রদায় যত মানুষই থাকবে একজনকে তারা তাদের নেতা যে ভোট দেবে, আর প্রথম যাজকদের যত মানুষই থাকবে তাদের একজন ভোট দেবে। 3টে ভোট হবে। কর দেওয়া যাবে, আচ্ছা আভিজাত্যদের কাছ থেকে কর নেওয়া যাবে কি যাবে না? যাজক আর আভিজাত্য তো আগে না বলে দিত, তৃতীয় সম্প্রদায় যদি বলতো হ্যাঁ নেওয়া যাবে, তাহলে ওরা 2টো ভোট পেয়ে যেত, এরা একটা পেত, তাহলে বারবার তৃতীয় সম্প্রদায় হেরে যেত। এরা তখন দাবি করলো, তৃতীয় সম্প্রদায় বললেন না, সে নিয়ম চলবে না। নতুন নিয়ম হচ্ছে যে আমরা যতজন মানুষ আছি ততজন ভোট দেব, আভিজাত্যরা যতজন আছে ততজন ভোট দেবে, এবং যাজকরা যতজন আছে ততজন ভোট দেবে। ভোটটা কি নিয়ে? আভিজাত্যরা কর দেবে কি না, যাজকরা কর দেবে কি না। ওরা দেখলে আমরা যা জনসংখ্যায় আছি তাতে তো আভিজাত্যরা দেখছে আর কি, আভিজাত্য যাজকরা আমরা যে দুজনে একত্রে হই, দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে 1,30,000, 1,20,000, তাহলে 2,50,000। এরা ছিল 29 মিলিয়ন, অর্থাৎ 10 লাখে 1 মিলিয়ন। তাহলে একটু গুণ করলেই বুঝতে পারবে। তো এরা বলল আমরা ভোট দেবো, মানে এটা সংখ্যায় ছিল, কিন্তু ওখানে সভাতে, কিন্তু এটা সভাতেও সংখ্যা বেশি, এটা ছিল মোট জনসংখ্যা দেখাচ্ছে এটা, কিন্তু তাতে বুঝতে পারা যাচ্ছে যে মানে তৃতীয় সম্প্রদায়ের সংখ্যাটা বেশি। হেরে যাব, তখন ওরা দেখলে যে হেরে যাব আমরা, সম্ভব নয় এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে জিতে যাওয়া, অতএব এটা চলবে না। এরকম একটা বিবাদ শুরু হলো। এরা সভাকক্ষের পরের দিন যখন গেল, গিয়ে দেখছে ওদের ঘরে তালা লাগানো। তৃতীয় সম্প্রদায়ের জয়, এইখানে দেখো যে ঘরের তালা লাগানো। তা এসএস 10ই জুন যাজক আভিজাত্য পুনরায় সংযুক্ত করেছিল, জাতীয় সভা বসেছিল, তার ধার্য 22শে জুন। গিয়ে দেখছে 20 জুন তারিখে দেখছে গিয়ে সবই কিন্তু 1, 7, 8, 9, 7, 8, 9, আগে 1 লাগিয়ে দেবে, সালগুলো মনে থাকবে। 20 জুন থেকে শুরু হলো। জুনে একটা ঘটনা ঘটবে, জুলাই একটা ঘটনা ঘটবে, জুন জুলাই আগস্টে একটা ঘটনা ঘটবে, একটি মাসে বড় বড় ঘটনা ঘটবে। জুন থেকে শুরু করলো। 20 জুন তারিখে ওরা তখন দেখলে আমাদের ঘরে যখন তালা লাগিয়ে দিয়েছে, চলো আমরা পাশে যে টেনিস খেলার মাঠ আছে, মাঠে একটা শপথ নেব, যতদিন না পর্যন্ত ফ্রান্সে নতুন সংবিধান গড়া হচ্ছে, লেখা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। হয়ে গেল, শুরু হলো টেনিস কোর্টের শপথ। আজকে এই পর্যন্তই থাক, এই টেনিস কোর্টের শপথ পর্যন্ত। তারপরে কি হবে পরবর্তী জুন মাসের পর জুলাই মাসে বাস্টিল দুর্গ ভেঙে যাবে, বড় একটা দুর্গ। শপথটা নেওয়ার পর থেকে তারপরে রাজার বিরুদ্ধে ব্যবস্থা, অনেক কিছু ঘটবে, পরে ভিডিও আলোচনা আমরা দেবো। তোমরা ডেসক্রিপশন লিঙ্কে ফলো করে প্রশ্নগুলো দেখে নিতে পারো। যেমন একটা স্পেশাল ছাত্রকে মাস্টারমশাই পড়ায়, প্রথমে পড়িয়ে দেয়, তারপরে প্রশ্ন দেয়, আমি তোমাদের সেরকম ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।